যে আপনি এখন নামবেন মানে বুঝছেন কি? পদত্যাগ। 10 দিনও যায় না, 20 দিনও যায় না, কাকে নামাইতে পারছি? দেশ তো স্বাধীন করি নাই এরকম দেখার জন্য আমরা তো এখনো বড়। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। পরিস্থিতি উত্তপ্ত। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে অনেকে বলেন কিন্তু দল তৈরি করতে হবে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে স্থানীয় মানুষ মেনে। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস 7 দিনের মধ্যে শেখ হাসিনা পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা পরিস্থিতি উত্তাপ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না এই বলে হুঙ্কার দেন। তারা ক্ষমতায় পাওয়ার পর কি কি অপব্যবহার করতেছে সেগুলো শুনবো। দর্শক চলুন আর দেরি না করে সেই সব ভিডিওগুলো দেখে আসি। তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা, এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকার। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে। যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরো দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। তো তারপরও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, মেয়ে তো গেছেন, এটা ফরমাল, যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন। 5ই আগস্ট হঠাৎ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন। তাপ্পু সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো। যেই ঘটনাগুলো ঘটলো এর পরবর্তী 2 দিন ভাস্কর্য ভাঙচুর, ধানমন্ডিতে আগুন বা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেলল। এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরা ছিল, অনেকে আত্মগোপনে চলে গেলেন, অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো। হুট করে যে তারেক জিয়া দেশে আসবেন, বিএনপি সমাবেশ দিল, জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল এবং কি গণ অধিকার সামনে এলো, জামাত নিবন্ধন ফিরে ফেলো, নানান কর্মকাণ্ড, নানান আলোচনা। প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইউনূস সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন, এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গিয়েছিলেন। রাজনীতিতে একটা কথা আছে, আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতেই যদি না থাকেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে। যেমন ধরেন, একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি, পরিবার, সমাজে। মানুষটা যখন মরে যায় একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায় এবং কি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল। সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি বা সমালোচনাটা।
দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল এগুলো সমালোচনায় ছিল, আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না। তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুশনাল জগতে বসবাস করি, কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব, তাই না? বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে। এই পরিস্থিতিতে গেল 2 থেকে 3 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে। তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন, আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই, তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকাটা একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে। আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন 5% মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে। আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন, প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখছেন ভালো, কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের। কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে শেখ হাসিনা আসেই এক একটারে শিখে ঝুলা ঝুলা আয়না করে তুলা তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে, বার্গার করা হবে, টোস্ট ফ্রাই করা হবে, এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন। আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা 50-50 মনে হয়। কেন মনে হয়? তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, প্রচণ্ড রাগী, সাহসী, জেদি, ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন। তিনি যেভাবে নির্বাচনগুলো দিচ্ছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও এটা একটা সাহস, তেনার সাহস আছে এটা সকলেই জানেন। তিনি দুঃসাহসী, আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করছে। সেক্ষেত্রে 50-50। তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না। মৃতপ্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন, তাদেরকে জীবিত করেছেন, হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে এবং কি মনোবল হারাবে না। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের মনোমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন। তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না। যে আপনি এখন নামবেন মানে বুঝছেন কি? পদত্যাগ। 10 দিনও যায় না, 20 দিনও যায় না, কাকে নামাইতে পারছি? এরকম সরকার তো আমরা চাই না। আমরা অনেক সুযোগ দিয়েছি তারা শরীরে, বাট তারই মধ্যে দেশ তো স্বাধীন করি নাই এরকম দেখার জন্য আমরা তো এখনো বড় দিন। বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান এটাতে কাজী অফিস হয়ে গেছে, এটা তো জানতাম না। এটা এখন ডালও আলাদা নাই, ভাতও আলাদা নাই, দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে। ওই যে আমার কথা না শুনলে তুমি বিরোধী পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না। পাঠাবে না তো বাবা মা। কেন পাঠাবে? রাজনীতি করার জন্য? বাবা মা এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য? গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা, যার প্রেক্ষিতে উপদেষ্টাদের জুতো পেটা করতে আন্দোলনে নেমেছে তারা। বিস্তারিত জানতে সাথেই থাকুন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস ও পূর্ণ মর্যাদার সাথে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু 1 মাস যেতে না যেতেই তিনি স্বৈরাচারিতা শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে 2 বেলা খেতে পারতাম, আর এখন 1 বেলাও খেতে পারি না। বন্যা কবলিত মানুষদের ডক্টর ইউনূস 1 টাকা ত্রাণ বিতরণও করেননি, এমনকি তাদের দেখতেও যান।
অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে শিক্ষার্থীদের দল গঠনের চেষ্টার সমালোচনাও করেছেন তিনি। বলেছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এজেন্ডা থাকলে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হবার সুযোগ নেই, তাতে ব্যর্থ হবে ছাত্রনাগরিক। দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শিরোনামে ডিআরইউতে এই আলোচনার আয়োজন করে জেএসডি। পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রমকর্ম পেশার মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশ শাসনে তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? সংবিধান সংশোধন কিংবা বৃহৎ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই করবে বলে মত দেন বিএনপি মহাসচিব। যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট করার জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। যতদিন খুশি এই সরকার থাকুক, আমি জানি না তারা এই কথাগুলোর উপর থেকে পেরো কিভাবে পেরো, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে না। সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন যে সংস্কারের কথা বলা হচ্ছে, বিরোধী দলগুলো তা সরকার পতনের আগেই ঘোষণা দিয়েছিল। তারা যদি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার হিসেবে ভূমিকা পালন করতে চান, তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ, রাজনৈতিক এজেন্ডা থাকবার কোনো সুযোগ নাই। ফলে 111-এর সে সমস্ত বিষয় আমাদের বিবেচনার মধ্যে আছে। ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আরেকজন বলে আমি সেকুলার কনস্টিটিউশন চাই, মিলবে কোথাও? এইরকম নর্থ পোল সাউথ পোলের আইডিয়া আছে। 17টা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, 2000 প্রস্তাব দিয়েছে, পত্রিকায় পড়েছে। শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে, এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অনুষ্ঠানের পর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অভ্যুত্থানে আহত নিহত প্রত্যেক পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি। দর্শক, আমি আশা করছি যে আপনারা সকলে অন্তত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী ভিডিওটি